তুর্যের দেহ হতে ভেসে আসা পারফিউমের ঘ্রাণ ওকে ক্রমে ক্রমে মাতাল করে তুলছে। কেমন নেশা ধরানো, মাথার যন্ত্রণার চেয়ে হৃদয়ের যন্ত্রণা দ্বিগুণ হারে বাড়ছে। স্পন্দন ক্রিয়া অস্বাভাবিক, নিয়ন্ত্রণহীন। আগে তো এমন হতো না। তুর্যের এক হাত কিছু সময় পর পর ওর এক হাত ছুঁয়ে দিচ্ছে। আচ্ছা, পাশের সিট কি ছোট বানালো? নয়তো না চাইতেও কেন স্পর্শ লাগছে বারবার? এভাবে চলতে থাকলে হয়তো হার্ট অ্যাটাক হতে দেরি নেই শ্রেয়ার। তোর্য মোবাইলটা পকেটে পুরে সিটে মাথা এলিয়ে দিল। সেই অবস্থায় ঘাড় বাঁকিয়ে শ্রেয়ার পানে তাকালো সে। নেমে সেই থতমত খেয়ে গেল শ্রেয়া। ও তুর্যের দিকেই চেয়েছিল পলকহীন। কি সুন্দর বাহিরের আলো এসে ঠিকরে পড়ছিল লোকটার ফর্সা চেহারায়। খোঁচা খোঁচা দাড়িগুলো একটুখানি ছুঁয়ে দিতে পারলে শান্তি মিলত। যদি পারতো তবে বলতো। আপনার আমার সম্পর্কটা পবিত্র, তবুও মাঝে বিশাল দূরত্ব। শ্রেয়া চোখ সরিয়ে নিতেই তুর্য ফিচেল হাসে। লৌহস্বরে বলল, দেখার পালা চুকিয়ে ফেলেছ? শ্রেয়ার বক্ষস্থল থরথর করে কাঁপল। লজ্জায় নইয়ে যাওয়ার উপক্রম। নিজের চোখ জোড়া সংযত করতে পারল না কেন ও? স্যার কি ভাবছেন? এমনিতেই লোকটা ওকে কটুবাক্য শোনানোর একটা সুযোগও হাতছাড়া করে না। ভাবনায় মগ্ন হতেই তুর্যের ভরাট কণ্ঠস্বর শুনতে পেল। ঘাড় বাঁকিয়ে তাকালো তৎক্ষণাৎ। মুখ মলিন দেখাচ্ছে কেন? জবাবের প্রতীক্ষায় চেয়ে তুর্য তুখর দৃষ্টি তাক করে রেখেছে। চোখের কালো কুচকুচে মণিতে শ্রেয়ার অস্পষ্ট মুখশ্রী ভেসে আছে। এক এক করে 5 মিনিট পেরিয়ে যায়, তবুও উত্তর পায় না। দাঁতে দাঁত চেপে বলে উঠল, চুপ থাকার বাজে অভ্যাস ত্যাগ না করলে চিরতরে বোবা বানিয়ে দিব। বেয়াদব মেয়ে, সবসময় তর্কের বেলায় এক পায়ে খাড়া থাকে। ভালো কিছু জিজ্ঞেস করলে মনে হয় কথা বলতে কষ্ট হয়। যত সব। রাগান্বিত কণ্ঠে কথাগুলো বলে তুর্য সিট ছেড়ে উঠে দাঁড়ালো। চোখ বুজে পুনর্বার বলল, মাথা ব্যথা করছে? এবার মুখ খোলে শ্রেয়া। ছোট্ট একটা শব্দ উচ্চারণ করলো। জি। তুর্য সামনে গিয়ে বাস ড্রাইভারের সঙ্গে কি যেন বলল কতক্ষণ। শ্রেয়া মাথা উঁচিয়ে দেখার চেষ্টা করলো। মাঝখানে হওয়ায় কথার আওয়াজ এখান পর্যন্ত আসছে না। তারপর প্রায় আধা ঘন্টা পরে কোনো এক বাজারে বাস থামাতেই তুর্য নেমে যায়। বিস্মিত হলো শ্রেয়া। সে কি চলে গেল? আবার বাসও ছাড়ছে না। রাত তেমন একটা হয়নি, বাজারের সবগুলো দোকান খোলা। তুর্য ফিরে এলো প্রায় মিনিট চারেক পর। বাস ড্রাইভারের সাথে আবারও সংক্ষিপ্ত কথোপকথন সেরে ওর পাশে এসে বসলো। একটা পানির বোতল ও ট্যাবলেট বাড়িয়ে দিয়ে বলল, খেয়ে নাও, মাথা ব্যথা কমে যাবে। শ্রেয়ার পুরো দুনিয়া থমকে গেল মুহূর্তেই। চলন্ত বাসও যেন থেমে গেছে। তুর্য ওর জন্য বাস থামিয়ে ঔষধ এনেছে কেন? এত দরদ, এত যত্ন। পরক্ষণেই ওর মন করা সমস্ত ভুল প্রশ্নের জবাবটা সোজাসাপটা তুর্যই দিয়ে দেয়। নির্লিপ্ত কণ্ঠে বলল, পানি তেষ্টা পেয়েছিল, তোমার মাথা ব্যথা, তাই মানবতার খাতিরে ওষুধও নিয়ে এলাম। ভুল কিছু আবার মনে পুষে রেখো না। আমি স্যার মানুষ, একটা মায়া কাজ করেছে ছাত্রীর প্রতি, বুঝলে? আধারের ভিড়ে লুকিয়ে পড়েছে সমস্ত প্রকৃতি। দূর হতে সদূরে থই থই করছে অন্ধকার। শ্রেয়া এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলেছে। কয়েকবার চেয়েও পাশে থাকা মানুষটাকে বলতে পারছে না। আর জানলে হয়তো লোকটা রাগে ওকে ভস্ম করে দিতে কুণ্ঠাবোধ করবে না। যেই গম্ভীর কাঠখোট্টা তেতো ধাঁচের লোক, ওর ইতস্তত অনুভব হচ্ছে এটা বলতে। ভুলবশত বাসের ঝাঁকুনিতে আপনার পানির বোতলে মুখ লেগে গিয়েছে স্যার। এটা বললে হয়তো তুর্য ওকে মশলা ভেবে ইচ্ছে মতন শিল নোড়ায় পিষবে। তারপর শরবত বানিয়ে গিলে ফেলবে। ছি, ছি ছি, কিসব ভাবছে সে ভয়ের তাড়নায়। বলার কি দরকার? ও তো লিপস্টিক ব্যবহার করেনি, তাহলে না হয় বোতলে দাগ লেগে থাকতো, প্রমাণও মিলত। তবে শ্রেয়ার অন্তঃস্থল করা নাড়ছে। অধীর আগ্রহে প্রতীক্ষায় আছে কখন মানুষটা বোতল থেকে পানি পান করবে। কখনো রোষ্ঠের ছোঁয়া তুর্যের ঠোঁট ছুঁয়ে মিলেমিশে একাকার হয়ে যাবে। পরক্ষণে শ্রেয়া নিজের সকল ভাবনা কল্পনার অতীত টেনে সিটে ঘাপটি মেরে বসে রইল। এসব ভাবনাও ওর জন্য নিষেধ। বহুকাল পূর্বের ন্যায় হৃদয় পথে এলোমেলো অনুভূতিদের বিচরণ পুনর্বার চায় না ও।
এই অবিন্যস্ত অনুভূতিরা যেন ওর হৃদয় কুঠিরে বসবাস করে অস্থির করে তোলে সমগ্র সত্তা, বাড়িয়ে দেয় মানুষটাকে চাওয়ার অদম্য ইচ্ছে। বোতলে মুখ লাগিয়েছো? শ্রেয়া ধরপড় করে উঠল তুর্যের লৌহ স্বর শুনে। বিস্ফোরিত নেত্রদ্বয় মেলে মাথা নাড়িয়ে বলল। মানে? তুর্য তীর্যক চাহনি নিক্ষেপ করে আধারে শ্রেয়ার মুখভঙ্গি বোঝার চেষ্টা করল। বাসের সব লাইট নিভিয়ে দেওয়া হয়েছে। যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন। সবাই নয়, কোনো কোনো কপত কপতি মগ্ন প্রেমময় বাক্য বিনিময়ে। কিছুক্ষণ আগেই শ্রেয়া দেখেছে একটা মেয়ে পাশের ছেলেটার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমের দেশে পাড়ি জমিয়েছিল। বিতৃষ্ণায় ভরে উঠেছিল বুকটা, এটা ভেবেই পাশের মানুষটা ওর জন্য বৈধ হলেও কাঁধে কিংবা বুকে মাথা রাখার অনুমতি নেই। অনুমতি অনেক দূরের শব্দ। লোকটা তো নিজের বউই চেনে না, বিয়ের সম্পর্কেও জানে না। কিন্তু সেসব চিন্তা বাদ দিয়ে শ্রেয়া এখন ভয়ে আছে। তুর্য কি ওকে মুখ লাগিয়ে পানি পান করতে দেখে ফেলল? তাকে কিছু বলতে না দেখে শ্রেয়ার গলা শুকিয়ে এলো। আবছা আবছা আলোয় চোখে পড়ল তুর্য বোতলে মুখ লাগিয়ে পানি পান করছে। শুকনো ঢোক গিলল শ্রেয়া। ওর দিকে পানির বোতলটা বাড়িয়ে দিয়ে তুর্য গম্ভীর কণ্ঠে বলে উঠল। আমি বলে মেনে নিলাম, আর অন্য কারো বোতলে মুখ লাগাতে যেও না। সবাই তোমার স্যারের মতো দয়াবান হবে না। লজ্জায় মিইয়ে গেল শ্রেয়া। তুর্যের থেকে পানির বোতলটা নিয়ে নিজের কাছে রাখল। ইস, দেখে ফেললো স্যার, মনে মনে বলেই নিজেকে গালাগাল করতে লাগলো। শরীরের রন্ধ্রে রন্ধ্রে শিহরণ বয়ে যাচ্ছে। তুর্যের অত্যাধিক সন্নিকটে অজস্র ভালো লাগা কাজ করছে তার মনে। চোরা দৃষ্টিতে তাকালো পাশে। তুর্যের হাতে ধরা পড়ে গেল তৎক্ষণাৎ। তুর্য মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে দুর্বোধ্য হেসে বলে উঠল। তোমার লিপ বামের ঘ্রাণটা সুন্দর। বোতলে মুখ না লাগালে হয়তো নাসারন্ধ্রে ঘ্রাণটা প্রবেশ করতো না। মস্তিষ্ক জানান দিত না পাশের মেয়েটার অধর স্পর্শ লেগে আছে এখানে। কিন্তু আফসোস, ততক্ষণে আমার অষ্টদয় ছুঁয়ে ফেলেছে সেই স্থান। শ্রেয়া এতক্ষণে বুঝতে পারল তুর্য না জেনেই মুখ লাগিয়ে ফেলেছিল। আর আগের প্রশ্নটা এমনিতেই করেছিল জানার জন্য। লজ্জায় এখন ওর মরি মরি অবস্থা। যেভাবেই হোক ধরা তো পড়ে গেছে। লিপস্টিক না হোক লিপ বাম ওকে ফাঁসিয়ে দিয়েছে হাতে নাতে। মৃদু কণ্ঠে উচ্চারণ করে সরি স্যার। তুর্যের চোয়াল শক্ত হয়ে এলো মুহূর্তেই। দাঁতে দাঁত চেপে চাপা গর্জন করে উঠল। তুমি কি তোমার জীবনের প্রত্যেক ভুলের সরি বলেছ? শ্রেয়া হক চকালো, ভরকে গেল। প্রতিটা ভুলের সরি বললেও একটা ভুলের কখনো বলা হয়নি, কখনো হবেও না। মনে মনে আওড়ালো। আপনাকে ছেড়ে আসার ভুলের সরিটা আমার কখনো বলা হবে না স্যার। এটাই আমার মরণ পর্যন্ত বাকি থেকে যাবে। বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর। সঠিক জবাব নেই তার কাছে। তাই এক প্রকার এড়িয়ে গিয়ে টানা টানা চোখ জোড়ার করুণ দৃষ্টি বাহিরে নিবদ্ধ করে। কানে আসে রিংটোনের তীক্ষ্ণ শব্দ, সেই সাথে গম্ভীর ভরাট কণ্ঠস্বর। ইডিয়েট! শ্রেয়ার কপাল কুঁচকে গেল। এটা কি ওকে বলল তুর্য? আর চোখে তাকিয়ে দেখে স্ক্রিনে একটা নাম্বার জলজল করছে। কোনো নামে সেভ নেই। তার মনে হচ্ছে কল দেওয়া ব্যক্তিকে গালি দিয়েছে তুর্য। হতে পারে আবার ওকে, বলা তো চায় না। সাংঘাতিক একটা লোক। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল। শ্রেয়া একটা বারও ঘুমালো না বাসে, অথচ ওর চোখ ব্যথা করছিল তন্দ্রায়। ঘুমলে যদি তুর্যের ওপর গিয়ে পড়ে তা ভেবে ঘুমাতে পারল না। গ্রীষ্মের গরমে অবস্থা বেগতিক। মৃদুমন্দ হাওয়া বইছে, তবুও তাতে কুলোচ্ছে না, কমছে না উত্তাপ। তুর্য একটু পর পর বলছে জানালা থেকে সরে বসতে বলছে ওকে, কারণ সে নাকি বাতাস আসতে বিঘ্ন ঘটাচ্ছে। শ্রেয়া বিস্মিত হতবাক। ঠাউর হলো তুর্য এসব বাসে যাত্রায় অভ্যস্ত না। হয়তো নতুন যাত্রী এ বাসের। মাথায় ঢুকছে না এসি বাস গাড়ি ছেড়ে এরকম বাসে কেন আসতে গেল তুর্য। ভীষণ খারাপ লাগছে ওর মানুষটার জন্য। বাসের চলন্ত বৈদ্যুতিক বাতিতেও ব্যথিত চোখে বারবার অবলোকন করছে তুর্যের ফর্সা মুখের রক্তিম হাল। মনটা বিষিয়ে উঠেছে। একটা সময় অত্যাধিক ব্যথা অনুভব করলেও সে ছেড়ে এসেছিল তুর্যকে, তখনও বক্ষস্থলে এত কম্পন হয়নি। আজ যতটা হচ্ছে তার সান্নিধ্যে। তবে কি দূরে গেলে ভালোবাসা বাড়ে কথাটা নিছক? শ্রেয়া নিজ মনে বলল।
দূরে গেলে ভালোবাসা বাড়ে সঠিক, তা মানুষের মন ভেদে, আর কাছে এলে যন্ত্রণা বাড়ে প্রিয় মানুষটাকে পাবো না বলে। জীবনের সমীকরণ অত্যন্ত এলোমেলো, অগোছালো। নয়তো মানুষ প্রিয়জন কাছে পেলে খুশিতে অশ্রু গড়ায়, কিন্তু শ্রেয়া, সে তো কাছে থেকেও যোজন যোজন দূরত্ব অনুভব করে অনলে দগ্ধ হচ্ছে। এর চেয়ে দুটো দেহের দুজনকার নিঃশ্বাসের দূরত্বই বুঝি শ্রেয়। বাস এসে থামলো নির্দিষ্ট গন্তব্যে, তবে শ্রেয়া ও তুর্যের নয় বাসের গন্তব্য। স্ট্যান্ড থেকে এখন আবার অটো কিংবা রিক্সা ধরে বাসায় যেতে হবে। শ্রেয়া ভীত সন্ত্রস্ত হয়ে একপাশে দাঁড়িয়ে রইল। ভালোই রাত হয়েছে, গভীর রাত বললেও দোষ হবে না। স্ট্যান্ডে বাসের যাত্রীবিহীন তেমন একটা মানুষজন নেই। তুর্যও বাস থেকে নেমে কোথায় যেন উধাও হয়ে গিয়েছে। শ্রেয়ার সতর্ক মন কোনো রিক্সাওয়ালাকে ভরসা করতে পারছে না। মুখোশের আড়ালে কত শয়তান যে লুকিয়ে থাকে তা অগণিত ও মানুষের দৃষ্টির বাহিরে। এখন কিভাবে যাবে ভেবে ভেবে কুল হারিয়ে ফেলছে। না ভেঙে পড়া যাবে না। ব্যাগ থেকে ছোট ছুরিটা হাতে নিয়ে নিল। তৎপর একজন রিক্সাওয়ালার কাছে এগিয়ে গেল যাবে কিনা জানার উদ্দেশ্যে। যদি লোকটা অর্ধ রাস্তা গিয়ে একা পেয়ে ছাপিয়ে পড়ে, তাহলে বুকে ছুরি গেঁথে দিবে। ভাড়া ঠিক করলো 60 টাকা। উঠতে যাবে তখনই পেছন থেকে অন্য একটা রিক্সার টিংটং শব্দ কর্ণধার পৌঁছয়। থমকে যায় পা। ঘাড় বাঁকিয়ে দেখে রিকশায় তুর্য একপাশে চেপে বসে গম্ভীর স্বরে বলল, আসো। শ্রেয়ার মন ছুটে যেতে চাইছে। সত্যি বলতে ভীত হয়ে আছে ও। একা একা যাওয়ার সাহস পাচ্ছে না। তবুও মলিন মুখে বলল, স্যার, রিক্সা ঠিক করে ফেলেছি। ওনাকে কথা দিয়ে আপনার সাথে যাওয়াটা কেমন দেখায় না? সাথে রিকশাওয়ালাও তাল মেলালো। তুর্য ঈগল চোখের সূক্ষ্মতায় পরখ করে নিল আধবয়স্ক লোকটাকে। এক লাফে রিকশা থেকে নেমে দাঁড়ালো সে। হাজির হলো শ্রেয়ার অতি নিকট হস্তে। ওয়ালেট বের করে 100 টাকার একটি নোট রিকশাওয়ালার হাতে ধরিয়ে দিয়ে বলল, এর চেয়ে কম নাকি বেশি? শ্রেয়া কণ্ঠে একরাশ বিস্ময় ঢেলে তড়িঘড়ি করে বলে, কি করছেন? আমি দিব আমারটা, আপনি যান স্যার। তুর্য পাত্তা দিল না। আধবয়স্ক লোকটার দিকে চেয়ে গাঢ় স্বরে বলল, কত ঠিক করেছে? সমস্যা নেই, পুরোটা রাখুন। আর অন্য যাত্রী নিয়ে যাবেন, এটাও খেয়াল রাখবেন যাত্রীরা কখনো যেন আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। ভালো মানুষের দাম পৃথিবীতে নগণ্য হলেও পরকালে অনেক। থতমত খেয়ে যায় রিকশাওয়ালা। গলা শুকিয়ে যায় ওনার। তুর্য রিকশায় উঠে অপেক্ষা করতে লাগলো শ্রেয়ার। উপায় অন্তর না পেয়ে শ্রেয়া উঠে বসলো। চেপে বসলো এক পাশে। তুর্যের কণ্ঠে তেজ। ছাত্রী বলে প্রোটেক্ট করছি, এখন পড়ে গিয়ে ভার্সিটিতে বলে বেড়াবে স্যার তোমার কোমর ভেঙে দিয়েছে, ফালতু মেয়ে। শ্রেয়া এবার একটু সোজা হয়ে বসলো। ঝাঁকুনিতে বারবার একদিকে হেলে যাচ্ছে ও। নিমেষেই অনুভব করলো তুর্য একটা হাত পিছন দিয়ে নিয়ে ওর পাশে রাখলো। বাহুতে নয়, রিকশায় বেঁধে ফেলেছে ওকে বন্ধনে। এই বন্ধনে স্পর্শ নেই। হাতটা ওর গায়ে অবধি লাগছে না। বুকে তরু তরু শব্দ হচ্ছে ক্রমাগত। চোখ বুজে ফেলল সে। গড়িয়ে গেল এক ফোঁটা নোনতা তপ্ত জল। এমন করে কেউ খেয়াল রাখেনি কখনো। রাতের বিশুদ্ধ সমীরণ গায়ে এসে বাড়ি দিচ্ছে। তুর্য সাবলীল কণ্ঠে বলে উঠল, রিস্ক নিতে পারবো না, পরে জেলের ভাত খেতে হবে। শ্রেয়া নিশ্চুপ, বলবে না কিছু। অজান্তেই হোক যেভাবেই হোক, স্বামী নামক মানুষটার যত্ন তো মিলছে। জীবনে না পাওয়ার মধ্যে এটা অনেক বড় এক পাওয়া। 20 মিনিটের পথ পাড়ি দিয়ে রিকশা এসে থামলো বিল্ডিংয়ের সামনে। শ্রেয়া ভাড়া দিতে চাইলে অগ্নি দৃষ্টিতে তাকালো তুর্য। তাৎক্ষণিক চুপসে গেল সে। তুর্য ভাড়া মিটিয়ে হাঁটা ধরলো ওকে রেখে। অকস্মাৎ হাঁটার গতি থামিয়ে বলে, আমাদের যাত্রাটা দীর্ঘ হতো যদি পুরনো পথটা ছেড়ে না দিতে। বুকের ধুকপুকানি বেড়ে গেল শ্রেয়ার। কি বলে গেল এটা তুর্য? ফ্ল্যাটে ঢুকে দরজা লাগিয়ে বিছানায় পড়ে রইল। মিনিট মিনিট করে আধা ঘন্টা অতিবাহিত হয়। চোখ লেগে আসে। কলিং বেলের আওয়াজে হুড়মুড়িয়ে উঠে বসল। দরজা মিলতেই দেখে তুর্য। ইতিমধ্যেই স্নান সেরে ফেলেছে সে। ছোট ছোট চুলগুলো ভেজা, মুখটা স্নিগ্ধ। শ্রেয়ার হৃদস্পন্দন থমকে গেল ক্ষীণ সময়ের নিমিত্তে। কণ্ঠে কম্পন। কিছু লাগবে স্যার?
তোমাকে লাগবে। তুর্য নির্লিপ্ত নির্বিকার। শ্রেয়ার স্পন্দনের গতি তড়িৎ বেগে বাড়তে আরম্ভ করে, থামানোর জো নেই। আমতা আমতা করে জিজ্ঞেস করলো। কি বলছেন? বিরক্ত হলো তুর্য, বলল, তোমাকে লাগবে। একটু খিচুড়ি রান্না করে দিতে পারবে? ভীষণ ইচ্ছে করছে খেতে। আমি পারি না। পরে মনে পড়ে যায় এখানে আমার পরিচিত বলতে প্রিয় ও তার ফ্রেন্ড আছে। আর প্রিয়র ফ্রেন্ড মানে আমার এতটুকু বলেই তুর্য থেমে ক্লান্তির নিঃশ্বাস ছাড়ে। উল্টো দিকে দম আটকে যায় শ্রেয়ার। তুর্য কি সব জেনে গেল? নিশ্চয়ই ওকে ঘৃণা করবে। শ্বাস রোধ হয়ে আসছে ওর, মাথাটা ছিমছিম করছে। তুর্য কপালে ভাঁজ ফেলে অর্ধ সমাপ্ত শব্দটা উচ্চারণ করে। বেআইন। তুর্যকে রেখে দৌড়ে চলে গেল শ্রেয়া। রুমে এসে মুখে হাত চেপে কাঁদল কতক্ষণ, কয়েক মিনিট। ফিরে আসে মাথায় ওড়না সমেত, মুখ ধুইয়ে এসেছে। দরজা লাগিয়ে তুর্যকে বলল। চলুন স্যার। রান্নাঘরে এসে শ্রেয়া যত দ্রুত পারছে সব করার চেষ্টা করছে। তুর্যকে তখন চেয়েও না করতে পারেনি। শত হোক মানুষটা ওর স্বামী। হঠাৎ কানে মোবাইলের শব্দ ভেসে আসলো। চেয়ে দেখে তুর্য মোবাইলটা এখানে ফেলে চলে গিয়েছে। ড্রয়িং রুমে হয়তো। সেখান থেকে টিভির আওয়াজও আসছে। শ্রেয়া মোবাইলটার কাছে এলো। মা দেখেই কয়েক পা পিছিয়ে গেল ও। ধরবে না, তুর্য কেউ ডাকবে না, পড়ে থাকুক। এই মহিলাকে এখন ভীষণ ভয় পাই ও। তুর্য নিজেই ড্রয়িং রুম থেকে উঠে এলো। মোবাইলটা হাতে নিয়ে শ্রেয়ার দিকে চেয়ে রিসিভ করে। কণ্ঠে গম্ভীরতা এঁটে বলল। বলো। ওপাশ থেকে মেহরিমার অশ্রুসিক্ত কণ্ঠ। এভাবে চলে গেলি তুই? আমি তোর জন্মদাত্রী মা তোর্য। তোর খারাপ চাই আমি? ভালো চাওয়া অন্যায়? এতটুকুই তো চাই, অহমিকাকে বিয়ে করে সুখের সংসার কর, অগোছালো জীবনটা সাজা। আগেও তুই বাড়ির বাহিরে থাকতি, যেখানে মন চায় অ্যাডভেঞ্চারে চলে যেতি। এখনো চাকরির দোহাই দিয়ে দূরে চলে গেলি। মানুষের একটাই হৃৎপিণ্ড হয় মা, সেখানে একজনকে জায়গা দেওয়া যায়। যদি তুমি আমাকে তা দ্বিখণ্ডিত করে দুজনকে জায়গা দিতে বলো, তাহলে আমার মরণ নিশ্চিত। রোষপূর্ণ কণ্ঠে কথাটা বলে মোবাইলটা হাতে চেপে ধরে দ্রুত বেগে রান্নাঘর ছাড়ল তুর্য। শ্রেয়ার চোখ গড়িয়ে অবাধে জল নেমে যাচ্ছে। তার স্বামী অন্য কাউকে ভালোবাসে। শ্রেয়া খিচুড়ি রেঁধে রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলো। একে তো লং জার্নি করেছে, তার উপর গরমে ঘেমে নাজেহাল অবস্থা। নিজের তপ্ত নিঃশ্বাসে নিজেই বিরক্ত। ড্রয়িং রুমে এসে দেখল তুর্য সোফায় মাথা এলিয়ে বলিষ্ঠ পেশিবহুল দুটো হাত দুদিকে প্রসারিত করে চোখ বুজে আছে। হুট করেই বুকে ঢিপ ঢিপ করতে শুরু করলো। সেই শব্দ নিস্তব্ধতায় কানে এসে প্রবেশ করছে অনায়াসে। শ্রেয়া ভাবল নিঃশব্দে চলে যাবে। নিজের বুকের ধুকপুকানিতেও ও নিজেই বিরক্ত। আর রুমে উপস্থিত অপর মানুষটা শুনলে লজ্জায় মুখ দেখানো দায়ী হয়ে পড়বে। তার চেয়ে ভালো চলে যাওয়া, নীরবে নিশ্চুপে। তবে তুর্যকে ক্রস করে যেতে হবে। টের পেয়ে গেলে সেসব ভেবে ধীরে ধীরে পা বাড়ালো শ্রেয়া। যখনই তুর্যের সামনে দিয়ে যেতে নিল, কিছু একটাই পা বেঁধে দেহ নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে পড়তে নেয়। ভয়ে চোখ খিচে ফেলল। মুহূর্তেই সেকেন্ডেই শিরশির করে উঠে সমস্ত কায়া বদন। অনুভব করলো পেটে হাতের স্পর্শ, গাঢ় ছোঁয়া। আখির চুকল খুলে দেখার পূর্বেই সেই ছোঁয়া আরও গভীরে রূপ নেয়। একটা সময় টান দিয়ে সোজা করে দাঁড় করিয়ে দেয় ওকে। কানে আসে তীক্ষ্ণ কণ্ঠস্বর। তুমি ছোটবেলায় ঠিকঠাক হাঁটা শিখতে পারোনি, যখন তখন পড়ে যাও। আর আমার সামনেই নাকি আমার স্পর্শ পাওয়ার ধান্দা? শ্রবণ নালীতে সীসা ঢাললেও হয়তো একটা ছ্যাদ করে উঠত না যতটা করেছে গম্ভীর তীর্যক কণ্ঠখানা। শ্রেয়া চক্ষু মেলে নিচের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বোঝার চেষ্টা করছে কিসের সাথে পা লেগে পড়তে নিয়েছিল। কিন্তু ও নির্বাক, স্তব্ধ। কোথাও কিচ্ছু নেই। পুরো মেঝে সাদা ফকফকা, একটা ময়লা পর্যন্ত নেই। শ্রেয়ার ইচ্ছে হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস এনে ঝুঁকে ঝুঁকে চেক করতে।
অদৃশ্য ময়লার সঙ্গে ওর পায়ের অমিলন হয়ে পড়ে যাওয়ায় সেই কাণ্ড কারখানাটা ঘটে থাকে। নিজের বোকামি ভাবনায় সে নিজেই বিস্মিত। কিন্তু এখন কি করে তুর্যের ভুল ধারণা ভাঙবে? লজ্জায় দৃষ্টি নুইয়ে যাচ্ছে বারবার। অসহায় অনুভব হচ্ছে। বেঁধে যাওয়ার উৎপত্তিটার সন্ধান পেলে হয়তো দেখিয়ে বলতে পারতো, স্যার আমি ইচ্ছে করে পড়ে যাওয়ার নাটক সাজাই না, আপনার স্পর্শ পাওয়ার ধান্দাও খুঁজি না। অকস্মাৎ শ্রেয়ার মাথায় খেলে গেল তুর্য এমন করেনি তো, মানে সামনে পা দিয়ে। না, সে কেন এমন করতে যাবে? কি লাভ? অহেতুক ভাবনা বাদ দিয়ে ও নতমস্তকে ধীর স্থির ভঙ্গিতে বলে উঠল,